কোথা থেকে এসছে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে এসছেন। প্রায় 250 বিঘারও বেশি জমি নিয়ে বিস্তৃত এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কপিলমুনি আশ্রম। কোথা থেকে আসছেন? শ্যামনগর থেকে। কথা বলি, শ্যামনগর থেকে আরও ভক্তকে পেলাম। তো কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো জায়গা। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা ব্যান্ড নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল হলো কলকাতার খুবই কাছে অবস্থিত অতি জাগ্রত এক কপিলমুনি আশ্রম। লোকচক্ষুর আড়ালে এই আশ্রমে তোমরা কিভাবে যেতে পারবে, এই আশ্রমে গেলে আদৌ কি থাকার ব্যবস্থা রয়েছে, এই আশ্রমে গেলে আদৌ কি তোমরা ভোগ প্রসাদের ব্যবস্থা পাবে, সব কিছুই ডিটেলসে শেয়ার করবে। এখন রয়েছে হাওড়া স্টেশনের বাইরে, ভেতরে যাব। আমাদেরকে ধরতে হবে হাওড়া কাটোয়া লোকাল, নামতে হবে ভান্ডার টেকুরি। তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা ওখান থেকে কিভাবে যেতে পারছো সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। বছরের শেষ শনিবারে হাওড়া স্টেশনের বাইরের ভিড়টা জাস্ট এরকমই, দেখতেই পাচ্ছ। কাটোয়া লোকাল দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরেই কিন্তু আমরা ভান্ডার টেকুরি পর্যন্ত পৌঁছাবো। বন্ধুরা একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়ার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া কাটোয়া লোকাল। আমাদেরকে নামতে হবে ভান্ডার টেকুরি। এখান থেকে ভান্ডার টেকুরি দূরত্ব হলো 109 কিলোমিটার। মাঝখানে পড়বে 34টা স্টেশন, সময় লাগবে ওই 2 ঘন্টা 30 মিনিট মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমরা কিন্তু নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্ম ভান্ডার টেকুরি স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর স্টেশন থেকে তোমাদের কিন্তু 1 নম্বরে যেতে হবে। তোমরা চাইলে ওই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ হয়ে আসতে পারো। যাদের পায়ে প্রবলেম রয়েছে তোমরা কাটোয়া লাইনের দিকে এসে এখান থেকে রেল লাইন পেরিয়ে তোমরা যেতে পারো। কিন্তু এটা কিন্তু বিপজ্জনক, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো আমরা এখন রেল লাইন পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে পায়ে হেঁটে যাব। তো এখান থেকে কিন্তু তোমরা টোটো অটো কিছুই পাবে না, তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ একদম ট্রেন লাইন সংলগ্ন, এই রাস্তা ধরে আমাদেরকে এগোতে হবে। তো বন্ধুরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। প্রচুর গাছগাছালি তোমরা কিন্তু দেখতে পাবে। আর শীতের মরশুমে এলে গাছগাছালি দেখতে দেখতে এগিয়ে যাবে আশ্রমের দিকে, বেশ ভালো লাগবে। তো আমরা এখন পায়ে হেঁটে এগিয়ে যাব। বেশ সুন্দর লাগছে দেখো,
শীতকালের ওয়েদার, হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। পাশে এরকম গ্রাম্য বাড়িগুলো দেখতে পাবে, গ্রামের ছোট ছোট বাড়ি। বন্ধুরা স্টেশন থেকে পায়ে হেঁটে 100 মিটার এলাম বটতলা। বটতলা থেকে যে বাম হাতে যে রাস্তা চলে গেছে, মানে রেল লাইন পেরিয়ে, এইটা দিয়ে কিন্তু আমরা এগোবো মন্দিরের দিকে। তো বন্ধুরা রেল গেট শেষ করলে দেখতে পাচ্ছ বেশ বড় একটা পাঁচিল দেখতে পাচ্ছি, মানে একদম রেল লাইনের পাশ বরাবর ঢুকে এসছে ভেতর পর্যন্ত। এটা সম্ভবত আশ্রমেরই পাঁচিল, যেটা জানতে পারলাম এখানকার স্থানীয়দের কাছ থেকে। তো বেশ বড় একটা এরিয়া, যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। এখন ভেতরে গেলে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, বেশ বড় বড় গাছ দেখতে পাচ্ছি, মানে আশ্রমের মধ্যে যদি দেখি বেশ বড় বড় সাইজের গাছ, যেটা আমাদের চোখে পড়ছে। তো ভেতরটা নিশ্চয়ই আরও সুন্দর হবে। তো এখন আমরা হেঁটে যাব। শীতের মরশুমে এরকম সুন্দর একটা জায়গায় গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটার মজাই আলাদা। তার সঙ্গে দেখতে পাচ্ছি সাইডে ধানের ক্ষেত, মানে ধান চাষ হবে, তার জন্য কিন্তু এখানে চাতর ফেলা রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি কপিলমুনি আশ্রমের মেন এন্ট্রান্সের সামনে। এটা হচ্ছে মেন তোরণ। উপরটা যদি দেখে মনে হচ্ছে অনেক দিনেরই পুরনো। উপরে দুটো সিংহ রয়েছে, সিংহগুলো কিন্তু বেশ হিংস্র টাইপের। আর এখানে লেখা রয়েছে শ্রী শ্রী 108 শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা ও কপিলকুটির সংখ্যা যোগাশ্রম। তো চলো, উপরে তো বেশ সুন্দর একটা লেখা। আর এখানে কিন্তু সময়সীমা লেখা রয়েছে এই মন্দিরের বা আশ্রমের, সকাল 6টা থেকে 12টা, আবার বিকেলবেলা 4টা থেকে 6টা। তো চলো এখন মেন এন্ট্রান্সের ভেতরে প্রবেশ করা যাবে। মেন গেট তো বন্ধ করা রয়েছে, ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। বেশ সুন্দর লাগছে, মানে চারিদিকটা যেদিকে তাকাবে শুধু গাছগাছালিতে ভরা। বেশ বড় বড় সাইজের গাছ দেখতে পাচ্ছি। আশ্রমের রাস্তা কাজ চলছে, এই জন্য কিন্তু গাড়ি ঢোকা বন্ধ, সেটা বাইরে কিন্তু লেখা রয়েছে, আমরা দেখলাম। সাইডে কিন্তু বেশ বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে একটা অতিথি ভবন রয়েছে। তো বন্ধুরা মন্দিরের এন্ট্রান্স থেকে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম। আর এখানে একটা দেখতে পাচ্ছ অতিথিশালা রয়েছে। তাছাড়া এখন রাস্তার কাজ চলছে এখানে, এই জন্য আমরা কিন্তু এই গেট দিয়ে এগোচ্ছি না, আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাব। একটা কথা বলে রাখি, প্রায় এই আশ্রমটা 300 বিঘে জায়গা নিয়ে অবস্থিত। আর এর মধ্যে যে এত বড় বড় গাছ দেখছো না, প্রায় 1000টা মতো গাছ রয়েছে, ফলের গাছ। পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে মেন মন্দিরে প্রবেশ করি, তারপরে তোমাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে আরও একটা গেট রয়েছে। তাছাড়া এখানেও লেখা রয়েছে আশ্রম মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেলবেলায় 4টে থেকে 6টা পর্যন্ত। তো এখানে আরও একটা গেট রয়েছে, এই গেট দিয়ে মেন মন্দিরে প্রবেশ করব। তাছাড়া মন্দিরে ঢোকার ঠিক আগেই এখানে একটা নাট মন্দির রয়েছে, বলা যেতে পারে এটা নাট মন্দির। এখন এখানে প্রচুর পরিমাণে ফসল নিযুক্ত করে রাখা হয়েছে এই জায়গাটা। একবার দেখাই তোমাদের, এই দেখো প্রচুর পরিমাণে ফসল নিযুক্ত করে রাখা রয়েছে। তো চলো এবার মেন এন্ট্রান্স দিয়ে মেন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই হলো কপিলমুনি আশ্রমের মেন মন্দির। সামনেই লেখা রয়েছে শ্রী শ্রী 108 শ্রী শ্রীমৎ কপিলানন্দ স্বামী সমাধি। তো চলো এবার সমাধিস্থলের ভেতরে প্রবেশ করা যাক। দু সাইডে কিন্তু তোমরা সিঁড়ি পেয়ে যাবে, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে। মন্দিরের গর্ভগৃহে যদি আমরা লক্ষ্য করি, লেখা রয়েছে উপরে ওং, আর দু সাইডে লেখা রয়েছে সদ্গুরু। আর ভেতরেই বিরাজ করছেন শ্রী শ্রী শ্রীমৎ কপিলানন্দ স্বামীর একটা বেশ বড় বিগ্রহ দেখতে পাচ্ছ, শ্বেত পাথরের বেদির উপর বিরাজ করে আছেন, বেশ সুন্দর। এখানে লেখা রয়েছে ওং। ভেতরের দিকে যদি ফোকাস করি, এখানে দেখতে পাচ্ছ কপিলানন্দ স্বামীর একটা বিগ্রহ কাঠের ফ্রেমের উপর বিরাজ করে আছেন। আর এখানে একটা যজ্ঞের জায়গা রয়েছে, যেখানে 24 ঘন্টা এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে। আর এটাকে বলা হয় অখণ্ড ধ্বনি, মানে সব সময়ের জন্য কিন্তু এখানে আগুন জ্বলছে, কোনো দিনও কিন্তু নেমে না। চলো এবার মন্দির প্রাঙ্গণটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কী কী মন্দির রয়েছে। তো বন্ধুরা মেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে অফিস ঘর, আশ্রমের কার্যালয়।
তাছাড়া আশ্রমের তৈরি ঘি মধু এখানে কিন্তু পাওয়া যায়। অফিস ঘরের পাশে আরও একটা অতিথিশালা রয়েছে। এখানে যারা সেবায়েত রয়েছে তারাই কিন্তু একমাত্র এখানে থাকতে পারেন, বা যারা দীক্ষিত তারাই একমাত্র থাকতে পারে। তো চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করে আর কি কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই। বন্ধুরা এই গেট থেকে এই দিকটা চলে এলে এদিকে রয়েছে আশ্রমের পুকুর। তো চলো আশ্রমের পুকুরটা একবার দেখে নিই। বেশ সুন্দর লাগছে, দেখো শান্ত পরিবেশের মধ্যে এরকম পুকুর, সত্যি খুব সুন্দর। এই আশ্রমের মধ্যে একজন ভক্তকে পেলাম। কোথা থেকে এসছে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে এসছেন। এটা কি ফার্স্ট টাইম না এর আগেও আসা হয়েছিল এখানে? আচ্ছা, একদম নিশ্চয়ই কপিলমুনি আশ্রমে যেটা গঙ্গাসাগর সেটাই নিশ্চয়ই গেছেন না? আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? এখানকার পরিবেশ? পরিবেশ মোটামুটি ভালোই, খারাপ কিছুই নাই। দেখে বাগান ফাগান খুব সুন্দর, জায়গাটা খুব ভালো লাগলো আমার। এবার আসলে এখানে একবার আসতেই হয় মনে হচ্ছে। মানে একবার এলে মনে হবে বারবার আসি এখানে নাকি? হ্যাঁ, খুব সুন্দর জায়গা এটা। আচ্ছা, আপনার সঙ্গে নিশ্চয়ই ফ্যামিলি রয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কোথাও থাকার প্ল্যান রয়েছে না দেখেই চলে যাবেন? আমার শ্বশুরবাড়ি। আচ্ছা, আমার নম্বর পর্বতস্থলী শ্বশুরবাড়ি। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে ভক্তরা আসছে অনেক দূর দূর থেকে। ভক্তদের মুখ থেকে শোনা যাচ্ছে একবার এলেও কিন্তু বারবার আসার ইচ্ছে হচ্ছে। মানে ভাবা যায়, মানে এখানকার যে সৌন্দর্য, সত্যি যতটা বলবো ততটা কমই বলা হবে। এই যে দেখতে পাচ্ছ আশ্রমের যে পুকুর, আশ্রমের পুকুরে বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি দূরে ভাসছে। এই দেখো কত বছরের পুরনো সেই পুকুর, এখনও সংরক্ষিতভাবে কিন্তু রাখা রয়েছে। তাছাড়া তোমরা যারা আসবে এখানে কিন্তু কোনো আবর্জনা ফেলো না। পাশে ডাস্টবিন পেয়ে যাবে, দু সাইডে ডাস্টবিন ব্যবহার করো। জায়গাটা আরও সুন্দরভাবে তোমরা রাখার চেষ্টা করো, বেশ ভালো লাগবে তোমাদের। চলো এবার প্রাঙ্গণের মধ্যে, মন্দির প্রাঙ্গণের মধ্যে আর যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এক করে ঘুরিয়ে দেখাই। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ হাত ধোয়ার জায়গাও রয়েছে, বেশ সুন্দর। দেখো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় বড় গাছ রয়েছে এখানে, দেখো খুব সুন্দর। তো বন্ধুরা মন্দিরের ভেতরে এই প্রকৃতির মাঝে আরও একটা জায়গা রয়েছে, এখানেও কিন্তু সেবায়েতরা থাকেন। যারা এখানে মানে সেবা করেন, ভগবানের সেবা করেন, তারা কিন্তু এখানে থাকেন। বেশ সুন্দর, দেখো কত দিনের সেই পুরনো ঘর। আর তাছাড়া পুকুরের সাইডে বিভিন্ন ফুলের গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি শীতকালে যে ফুলগুলো আমরা দেখে থাকি সেই ফুলের গাছ। তাছাড়া বড় বড় আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ সবগুলোই কিন্তু তোমাদের চোখে পড়বে এখানে এলে। মানে একটা সুন্দর জায়গা তোমরা বলতে পারো। শীতকালের জন্য এরকম একটা জায়গায় তোমরা যদি আসো সত্যি তোমাদের মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এদিক থেকে এলাম, আর এদিক থেকে চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানকার যে স্নানের ঘাট বা এখানকার যে পুকুর, সেইটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তাছাড়া এখানেও কিন্তু তোমরা জুতো খুলে তোমাদেরকে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে ভোগ ঘর। তো চলো এবার তোমাদেরকে ভোগ ঘরটা ঘুরিয়ে দেখাই। বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এই ভোগ ঘরটা রয়েছে। এখানে ভোগ তৈরি করা হয়, এই সেই জায়গা। তাছাড়া এই যে সবজি তোমরা দেখতে পাচ্ছ, এই সবজিগুলো এই আশ্রমেরই বাগানে তৈরি করা হয়। এখন দেখতে পাচ্ছ সবজির আয়োজন চলছে, এটা আজকের নয়, এটা কালকের জন্য। আচ্ছা, এই যে সবজিগুলো করা হচ্ছে এগুলো কি মানে প্রতিদিন আলাদা আলাদা রকম থাকে নাকি? তাছাড়া আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে আশ্রমের এই আড়াইশো ঘি আপনি 500-250 নিয়ে যান, ঘি খাবেন পুরো গাওয়া ঘি, তাই তো? একদম গা ঘি না, এটা সরের ঘি। আপনি হাত দিয়ে শুকিয়ে দেখুন, দেখো দেখতে পাচ্ছ ঘিটা কেমন দেখুন, খুব সুন্দর সুগন্ধ। আরে বাবারে বেশ সুন্দর, অরিজিনাল না? একদম অরিজিনাল। একটা নিয়ে যান, একদম একটা একদম। এটা 200 টাকা দাম। দেখতে পাচ্ছ একদম অরিজিনাল ঘি। এই যে সেন্ট মানে সুগন্ধ, সত্যি মানে আমি দূর থেকেও কিন্তু পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। বুঝলা? আচ্ছা, এগুলো কত করে বোতল হয়? 200 টাকাটা। আচ্ছা, ওটা কত রয়েছে? 500? 250 আর ওটা 500 রয়েছে। হ্যাঁ, এই যে ছোটোগুলো এগুলো 250 আর বড় হচ্ছে 500। তোমরা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু এখানকার যে সেই গাওয়া ঘি সেটা কিন্তু নিয়ে যাবে, একদমই মিস করো না।
এর যে সুগন্ধ সত্যি আমার নাকে যেন লেগেই আছে। ঘি খেলি মানুষের শরীর পুষ্টি হবে, হাড় পুষ্টি হবে, শরীর গায়ে বল হবে, শক্তি হবে, ছোটাছুটি করতে পারবা, সবই এর গুণ আছে। এর তো বহু কিছু গুণ আছে ওই ঘির। আচ্ছা, যবে থেকে গোশালা রয়েছে তবে থেকেই কি আমাদের ঘি তৈরি হয়েছে? তবে থেকেই ঘি তৈরি হয়? হ্যাঁ, আমাদের দিন গেলে 80 কেজি করে দুধ হচ্ছে। 80 কেজি করে দুধ হচ্ছে। আচ্ছা, মানে 80 কেজি করে দুধ হয় গরুর। আচ্ছা, সেই দুধ থেকেই এই ঘি তৈরি করা হচ্ছে। জাল দিয়ে সব ঘি করছে। মানে সব নিজেরাই তৈরি করছেন, তাই তো? আবার কি এগুলো 200 টাকা করে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, প্রতিদিন ভোগের জন্য কত আলু কাটা হয়? ওর কোনো ঠিক নেই, যেদিন যেরকম লোক সংখ্যা সেরকম। আচ্ছা, ভোগে কি প্রতিদিন নতুন নতুন কি আয়োজন করা হয়? আর নতুন নতুন আইটেম আছে, কোনো একটা হয় না। আজকের যেটা হয় কাল হয় না। আচ্ছা, নিত্য নতুন প্রতিদিন থাকে, তাই তো? তো বন্ধুরা, এখন রয়েছে ভোগ ঘরের ভেতরে। এখানেই দেখতে পাচ্ছ আয়োজন করা হচ্ছে। কাল যে ভোগ হবে তার যে আয়োজন, প্রস্তুতি পর্ব, সেটা কিন্তু এখানে চলছে। আর এই যে এত সবজি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই আশ্রমের বাগানেই তৈরি করা। আর এখানেই সেই সবজি রয়েছে, দেখতে পাচ্ছ স্টক। প্রতিদিন নিত্য নতুন সবজি কিন্তু এখানে তৈরি করা হয়। মানে আগত যে ভক্তরা আসেন এখানে সেই সবজি বা সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন। তাছাড়া এটা হচ্ছে ভোগ ঘর, আর এখানেই প্রসাদ বিতরণ করা হয়। এই সেই জায়গা, আর এখানেই ভোগ তৈরি করা হয়, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর। তো বন্ধুরা, মেন মন্দিরের ঠিক পাশেই আরও একটা মন্দির রয়েছে। উপরে লেখা রয়েছে ওং। ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে ওং সদ্গুরু শিষ্যা সন্ন্যাসিনী মুনিমাতা সদাপূর্ণা দেবীর একটা সমাধিস্থল। শ্বেত পাথরের বেদির উপরে বিরাজ করে আছেন সদাপূর্ণা দেবী। খুব সুন্দর লাগছে, দেখো। একটু কাছ থেকে দেখাই তোমাদের। বেশ সুন্দর, বেশ সুন্দর। সদাপূর্ণা দেবীর সমাধিস্থলের ঠিক পাশে এই যে জায়গাটা, এখানে কিন্তু নাম গান হয়। বেশ বড় একটা জায়গা দেখতে পাচ্ছ। এখানেই মহারাজ বসেন, এই বেদি। এখানেই মহারাজ বসে নাম গান করেন। আগত যে ভক্তরা আসেন এখানে সবাই কিন্তু বসে, দেখতে পাচ্ছ। উপরে একটা বেশ সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, ফ্যান লাগানো রয়েছে, লাইট রয়েছে। বেশ সুন্দর, দেখো, খুব সুন্দর। তাছাড়া দেওয়াল জুড়ে এখানে বেশ কিছু ফটো ফ্রেম আমার চোখে পড়ছে। প্রথমেই যে ফটো ফ্রেম রয়েছে, এখানে রয়েছে শ্রী শ্রীমৎ জ্ঞানানন্দ স্বামীর একটা ফটো, বেশ সুন্দর। তাছাড়া এদিকে যদি আসি, এখানে লেখা রয়েছে সংঘা যোগাচার্য শ্রীমৎ কপিলানন্দ স্বামীর একটা ফটো। এখানে রয়েছে মণিমাতা সদাপূর্ণা দেবীর একটা ফটো। এখানে বেশ বড় একটা ওং। এখানে লেখা রয়েছে পবিত্র নাম, পবিত্র ভক্তি, পবিত্র ধুলা, পবিত্র বিভূতি, পবিত্র মনে করিলে গ্রহণ, ব্যাধির জ্বালা হইবে মোচন। বেশ সুন্দর একটা কথা, বেশ সুন্দর, খুব ভালো লাগলো। এখানে রয়েছে মহামুনি সংখ্যা যোগাচার্য শ্রীমৎ কপিলানন্দ স্বামীর একটা ফটো। এখানে রয়েছে স্বামী গোকুলানন্দ মহারাজ। মন্দিরের দেওয়াল জুড়ে লেখা রয়েছে ওং নারায়ণ পবা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। এই যে জায়গাটা, এখানেই গান হয়। তো বন্ধুরা, কপিলমুনি আশ্রম তো তোমাদেরকে দেখালাম, মেন মন্দির। আর এখানকার যে স্নানের ঘাট সেটাও দেখালাম। তাছাড়া এখানকার যে রন্ধনশালা সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, ভোগ ঘর যেটাকে বলা হয়। তাছাড়া এখানে বেশ কয়েকটা সমাধি মন্দির রয়েছে। চলো এক করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখতে পাচ্ছ, এখানে একটা সমাধি মন্দির রয়েছে। সমাধি মন্দিরের মেন এন্ট্রান্স এই দিকটায়। শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি, সন 1407, তারিখ 8ই ভাদ্র, তিথি কৃষ্ণ একাদশী। এই হলো সদ্গুরু শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের
একটা বিগ্রহ শ্বেত পাথরের বেদির উপরে বিরাজ করে আছেন। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সমাধি প্রাঙ্গণের সাইড দিয়ে তোমরা ঘুরে দেখতে পারো। সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে যজ্ঞকুণ্ড। একবার দেখাই, বেশ সুন্দর লাগছে। দেখো যজ্ঞকুণ্ড, এখানেই যজ্ঞ হয়। এই সেই যজ্ঞকুণ্ড, বেশ বড় যজ্ঞকুণ্ড। দেখো এখানে অনুষ্ঠানের সময় যজ্ঞ করা হয়ে থাকে। এই সেই যজ্ঞকুণ্ডর ঠিক অপোজিটে যদি দেখি, এখানে একটা বেশ বড় একটা অসুস্থ গাছ রয়েছে, এর তলায় একটা যজ্ঞকুণ্ড রয়েছে। এটা কিন্তু মেন যজ্ঞকুণ্ড ছিল। কত বছরের পুরনো দেখলেই বোঝা যাচ্ছে। যজ্ঞকুণ্ডের পাশে আরও একটা সমাধি মন্দির রয়েছে। এই হলো সমাধি মন্দিরের মেন চূড়াটা মন্দিরের। তাছাড়া মন্দিরের ভেতরে রয়েছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের একটা বিগ্রহ। দেখাই তোমাদের, শ্বেত পাথরের বেদির উপরে বসে আছেন স্বামী, বেশ সুন্দর লাগছে। এক কথায় মন্দির প্রাঙ্গণটা তো খুবই সুন্দর, তাছাড়া সমাধি মন্দিরগুলোও কিন্তু বেশ সুন্দর। তাছাড়া মন্দিরের পরিবেশ নিয়ে যতটা বলবো ততটা কমই বলা হবে। তো মন্দির প্রাঙ্গণের মধ্যে আরও দুজন ভক্তকে পেলাম। কোথা থেকে এসছে প্রথমে জেনে নেবো। কোথা থেকে এসছেন আপনি? আমরা এই শ্যামবাটি থেকে এসেছি। আচ্ছা, এখান থেকে কত, মানে কাছাকাছি নিশ্চয়ই? একটু অনেকটা দূরে আছে একটু। আচ্ছা, আর আপনি কোথা থেকে এসছেন? আমি বর্ধমান। বর্ধমান থেকে এসছেন। আচ্ছা, দুজনের কি মানে আমাদের বাড়িতে এসছে, ওটা আমার ননদ আচ্ছা হয়। আচ্ছা, আপনার কি সবসময় আসা হয় এখানে? আসা হয় না, এই আসলাম আর কি ঘুরতে। আচ্ছা আচ্ছা, আপনার কেমন লাগছে? আপনি তো বর্ধমান থেকে এসছেন, আর এখানকার মন্দিরের পরিবেশ তো বেশ বড়, তাছাড়া ভালোই খুব সুন্দর লাগছে। তো আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, ফাঁকা জায়গা, বেশ চাষবাস হচ্ছে, এগুলো দেখে বেশ ভালোই লাগছে। মানে আশ্রমের মধ্যে সব কিছুই দেখা যাবে, মন্দিরের সঙ্গে সঙ্গে মন্দিরের পরিবেশটাও বেশ সুন্দর। আচ্ছা, যারা দেখছে বা যারা ভাবছে যে এই আশ্রমে আসবে, তাদেরকে কি বলবেন আপনি? কি বার্তা দেবেন তাদের কাছে? আসবে, ঘোরার মতন একটা জায়গা, ঠিক পিকনিকের মতন, ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খোলামেলা জায়গা তো, শহরের মানুষের তো খুবই ভালো লাগবে। মানে এরকম গাছগাছালি দেখতে পাবে, তার মধ্যে মন্দিরও দর্শন হলো, হ্যাঁ। তার সঙ্গে এখানে গোশালাও রয়েছে, দর্শন করেছি নিশ্চয়ই, ঘুরে এসছেন। হ্যাঁ, বেশ। আপনারা সবাই একসঙ্গে এসছেন তাই তো? আমরাই চারজন। আচ্ছা হরে আচ্ছা, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে গোবিন্দ জয় রাধে। আচ্ছা, বৃন্দাবন গেছিলেন? না, বৃন্দাবন তো যাওয়ার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি, কিন্তু আমরা কদিন আগে ঘুরে আসলাম, আচ্ছা, কেমন কেমন লেগেছে? হেভি লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার এই কলকাতার মন্দিরে বাইরে। এসে কেমন লাগছে? আমার তো হেভি আনন্দ লাগছে, এই জন্য তো আমি সবসময় এখানে আসি। আচ্ছা, এখানে আর সবসময় আসা হয় নাকি? হ্যাঁ, কাউকে যদি কেউ আসতে চাইলেই নিয়ে আসি। আচ্ছা মানে হেভি দর্শনীয় জায়গা, ভালো লাগে, আর মন্দিরটাও খুব মন শান্তি লাগে আসতে। আচ্ছা, মন খারাপ হলে এখানে এলে কি মন ভালো হয়ে যায় নাকি? মন খারাপ তো নিয়ে আসি না, মন আনন্দ নিয়েই আসি, আনন্দ হয়েই যায়। বা যারা ভাবছে যে এই মন্দিরে আসবে, তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? হ্যাঁ, আসলে ভালো তো। আসলে ভালো হবে, দর্শন করে যাবে, দর্শন করলে ওদের মনটাও ভালো লাগবে। এখানে গুরু দীক্ষাও নেওয়া হয়, গুরুদেবও আছে, গুরুদেব দীক্ষা দেয়। তারপরে এই কপিলমুনি আশ্রমের তো অনেক ব্রাঞ্চ আছে, এইটা একটা ব্রাঞ্চ। একদম একদম, হরে বেশ ভালো লাগলো আপনার। হরে কৃষ্ণ। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। তো বন্ধুরা, এই আশ্রমে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছেন। আশ্রমের পরিবেশটা তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে কপিলমুনি যে মেন মন্দির এখানে রয়েছে, এর অনেকগুলো শাখা রয়েছে, যেরকম গঙ্গাসাগরে একটা রয়েছে, আরও বেশ কিছু জায়গায় রয়েছে এখানকার শাখা। তো তাছাড়া এখানকার যে বাগান, মানে তোমাদেরকে দেখালাম যে এখানকার যে সবজি, সেই সবজি কিন্তু এই বাগান থেকেই উৎপন্ন করা হচ্ছে। তো চলো প্রথমে তোমাদেরকে এই বাগানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাছাড়া এখানে একটা বেশ বড় গোশালাও রয়েছে, সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো এক করে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদেরকে গোশালায় নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে মেন মন্দির দেখালাম। মেন মন্দির দেখানোর পরে এখানে একটা বেশ বড় একটা তরুণ রয়েছে। এই যে কংক্রিটের রাস্তা চলে গেছে একদম রেল লাইন পর্যন্ত, ওখানেও একটা গেট রয়েছে।
একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু বেশ কয়েকটা গেট রয়েছে, মানে অনুষ্ঠান পারপাসের সময় সব গেটগুলো খুলে দেওয়া হয়। তাছাড়া এই যে গেট যাওয়ার যে রাস্তা, কংক্রিটের রাস্তার ঠিক দু সাইডে যদি লক্ষ্য করি বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, তার সঙ্গে সবজিও আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে। এইদিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছ এখানে আদা গাছ রয়েছে, ওখানে ফুলকপির চাষ হয়েছে, ওটা তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি। তাছাড়া রাস্তার সাইড দিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন শীতের যে ফুল, শীতকালীন যে ফুলগুলো সেগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি। গঙ্গাসাগর ছাড়াও আরও যে কপিলমুনি আশ্রম রয়েছে তার মধ্যে কলকাতার খুবই কাছে অন্যতম এই আশ্রম। একবার হলেও কিন্তু তোমরা এই আশ্রমে ঘুরে যেতে পারো। একবার বলি তোমাদের, এই দিক থেকে কিন্তু আমি এন্ট্রেন্স থেকে প্রবেশ করলাম, এই যে দেখতে পাচ্ছ তরুণ। তাছাড়া বিভিন্ন টাইপের ফুল ফলের গাছ তো আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ আমাদের চোখে পড়ছে দেখতে পাচ্ছ। এই যে রাস্তা চলে গেছে, সাইডে দু সাইডে আমের গাছ, প্রচুর পরিমাণে কিন্তু আম গাছ লাগানো রয়েছে। সাইডে দেখতে পাচ্ছি পেয়ারা গাছও লাগানো রয়েছে ভেতরের দিকটায়। খুব সুন্দর, খুব সুন্দর। মানে শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গরমকালে যদি এখানে আসো, এই যে গাছের গোড়ায় যে গাছের যে ছায়া পড়বে, সেই গাছের ছায়ায় ঠান্ডার যে অনুভব সেটা বলে বোঝানো যাবে না। তো একবার হলেও কিন্তু তোমরা এই আশ্রমে ভিজিট করো। তোমরা এখানে এসে কিন্তু এই আশ্রমটা ঘুরে দেখতে পারো। মন্দির প্রাঙ্গণের সঙ্গে সঙ্গে আশ্রমের পরিবেশ খুব সুন্দর, খুব সুন্দর। এই হলো সেই গেট, একদম রেল লাইনের কাছেই কিন্তু চলে এসেছে। এই গেটটাও কিন্তু অনুষ্ঠান পারপাসের সময় এই গেট খুলে দেওয়া হয়। বেশ সুন্দর লাগছে দেখো, চারিদিকে শুধু গাছগাছালিতে ভরা, বিভিন্ন গাছ তোমাদের চোখে পড়বে। এক কথায় অসাধারণ। এই হলো মন্দির সংলগ্ন বাগান, দেখতে পাচ্ছ বেশ বড়। এখানে বড় বড় সাইজের ফুলকপি চাষ করা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম মন্দিরের ভেতরে যে মানে সবজি, যে আনাজ মানে ভোগের জন্য ব্যবহার করা হচ্ছে, বা আগত যে ভক্তরা আসছে, যা যে ভোগটা বা যে প্রসাদটা গ্রহণ করছেন, এই বাগানের সবজি নিয়েই কিন্তু ভোগের প্রসাদের জন্য কাজে লাগানো হচ্ছে। কিছু কিছু সবজি যেগুলো বাগানে চাষ করা হচ্ছে না, সেগুলো বাইরে থেকে কেনা হচ্ছে। তাছাড়া এই বাগানের সবজি দিয়েই মেনলি এখানকার যে প্রসাদ সেটা দেওয়া হয় সবাইকে। বেশ সুন্দর। মায়ের মন্দিরের পাশে আরও একটা তোরণ রয়েছে। এদিক থেকে যদি বাইরের দিকে যাই, এখানে বেশ বড় একটা গোশালা রয়েছে। এখানে লেখা রয়েছে কপিল কুটির গোশালা। বেশ বড় একটা গোশালা, এর মধ্যেই গোমাতাদের রাখা হয়েছে। এটা আশ্রমে গেলে আমি চেষ্টা করি গোমাতাদের দেখানোর। তো এই আশ্রমেও কিন্তু গোমাতা রয়েছে, বেশ বড় একটা গোশালা। তো চলো গোমাতাদের দর্শন তো অবশ্যই করতে হবে। যারা উপরের যে অংশটা তোমাদেরকে বাইরে থেকে দেখালাম দূর থেকে, ওখানেই বিচুলি কেটে রাখা হয়েছে, সেগুলো গোমাতাদের খাওয়ানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই হলো গেট। গেট থেকে ভেতরে প্রবেশ করলে এখানে গোমাতাদের সেবা করার কাজ চলছে এখন। এই দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের গোমাতা রয়েছে। আয় আয় আয়, কি সুন্দর দেখো। এখন এই গোমাতাদের সেবা করা হচ্ছে। একটা কথা বলে রাখি, প্রায় 30টা গোমাতা রয়েছে এই গোশালায়। মানে ভাবা যায় এই আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় কতগুলো, 35টা। এই গোমাতার যে সেবায়ত রয়েছে, যিনি সেবা করছেন এখন, উনিই বলছেন এই গোশালার মধ্যে প্রায় 35টা, মানে গোমাতা ছাড়াও ছোটো ছোটো বাছুর আমরা দেখতে পাচ্ছি, ছোট গোমাতা। প্রায় 35টা গোমাতা রয়েছে দেখতে পাচ্ছ। বেশ সুন্দর দেখো, কি বড় বড় গোমাতা দেখো, বেশ সুন্দর লাগছে। আয় 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 আয়, বেশ ভালো লাগে গোমাতাদের গায়ে হাত দিলে, সত্যি ওরাও বেশ আরাম পায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের একটা গোমাতা। আচ্ছা এই যে গোমাতা, এখানে রয়েছে ধর্মসার। কত বছর ধরে আছে ইনি? 20 বছর ধরে আছে। 20 বছর ধরে আছেন এই ধর্মসার। একবার দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে ধর্মসার, বেশ বড়, বেশ বড়। একবার কিন্তু এলে এখানকার গোমাতাদের দর্শন করে যেও, বেশ ভালো লাগবে। বেশ বড় একটা গোশালা রয়েছে, যেখানে 30 থেকে 35টা গোমাতা রয়েছে এখানে।
এই যে অখণ্ড ধ্বনি তোমরা দেখতে পেলে, এটা প্রায় 250 বছর ধরে এখানে কিন্তু জ্বলছে। মানে ভাবা যায় এত বছর ধরে সেই ধ্বনি এখনও সেইভাবে জল করছে, মানে গায়ে কাটা দিয়ে ওঠে ভাবলে। আপনারা কোথা থেকে আসছেন? শ্যামনগর থেকে। কথা বলি, শ্যামনগর থেকে আরও ভক্তকে পেলাম। তো কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো জায়গা। আচ্ছা, এখানকার এটা কি করে জানলেন, মানে কি করে পরিচয় হলো? আমার মা বাড়ি এখানে। আচ্ছা, আমি এখানে এখানে ছোটবেলা থেকে আসি। আচ্ছা আচ্ছা তো যখনই মা বাড়িতে আসা হয় তো এখানে তো আসতেই হবে। আচ্ছা, যখনই আসা হয় এখান থেকে ঘুরে যাওয়া হয়। ঘুরে যাই। আচ্ছা, যারা দেখছে বা যারা ভাবছে যে এই আশ্রমে আসবে তাদের জন্য কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? খুবই ভালো একটা শান্তির জায়গা, আর সব থেকে বড় কথা এখানে মেডিটেশন খুব ভালো হয়। সামনে একটু পুকুর আছে, ওখানে বসলে ঘন্টা পর ঘন্টা কেটে যাবে, টেরি পাওয়া যাবে। খুবই ভালো জায়গা, আসতে বলবো সবাইকে, একবার এসে ঘুরে যাওয়া উচিত। আর আমরা তো সবই তো নামি দামি জায়গায় যাই, কিন্তু এই সমস্ত জায়গাগুলো আপনারা একটা মোটামুটি ফোরকাস্ট করছেন, যেটা খুব ভালো কথা। তবেই তো লোকজন জানতে পারবে যে দূরে দূরে অনেক জায়গা আছে। একদম একদম। আমরা সবাই কপিলমুনি আশ্রম মানেই ভাবি যে সাগর মেলা বা সাগরে, গঙ্গাসাগর, কিন্তু কলকাতার খুবই কাছে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই আশ্রমটা রয়েছে। বেশ সুন্দর, খুব ভালো জায়গা। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এইমাত্র কিন্তু আমরা এই আশ্রম থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে বেরোলাম। তো যদি ভোগের কথা বলি, এই আশ্রমে নিত্য যে ভোগ, মানে যে আগত যে ভক্তরা আসছে তাদের জন্য যে ভোগ প্রসাদ, সেরকম কোনো ব্যবস্থাপনা এখানে নেই। তোমরা যদি নিতান্তই পৌঁছে যাও সকালবেলা, তাহলে মহারাজের সঙ্গে কথা বললে হয়তো হলেও হয়ে যেতে পারে। আর তো যদি বলি থাকার কথা, এখানকার যে অতিথি নিবাস দেখতে পাচ্ছ বেশ বড় বড়, এই অতিথি নিবাসে অনলি শুধু এখানকার যে সেবায়েত রয়েছে ওনারাই কিন্তু এখানে থাকতে পারেন। সেরকম কোনো ব্যবস্থাপনা এখনও পর্যন্ত চালু করা হয়নি। আশ্রমের এখানে কিন্তু বেশ বড় একটা মাঠ রয়েছে, যেখানে এখানকার যে গোমাতা রয়েছে, গোমাতাদের জন্য ঘাস চাষ করা হয়েছে। এখানে ধান জমি রয়েছে, আর এদিকেও বেশ বড় একটা আম বাগান রয়েছে দেখতে পাচ্ছ। যতদূর চোখ চায় আমরা কিন্তু শুধু আম গাছই দেখতে পাচ্ছি, আর ওই দিকটায় সবজি চাষ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আশ্রমটা ঘুরিয়ে ঘুরে দেখালাম। আশ্রমের সৌন্দর্য নিয়ে যদি বলি, যতটা বলবো ততটা কমই বলা হবে। আমাদের সৌভাগ্য যে আমরা এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পেরেছি। ভোগ প্রসাদ সত্যি খুব সুন্দর। চলো, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আশ্রমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আসতে পারবে হাওড়া থেকে, মন্দির খোলা বা বন্ধের টাইমিং কী থাকছে, সব কিছুই এ টু জেড তথ্য শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকের ভিডিওর মাধ্যমে তোমরা আশা করি সব কিছুই জানতে পেরেছো। চলো, আজকের মতো বিদায় নেবো। পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও, নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।